সামনে তোমার পরীক্ষা আসছে আর তুমি সিলেবাসের 1%ও পড়ে দেখোনি। আর কোনো একটি কারণে, হয়তো পারিবারিক, শারীরিক অথবা মানসিক কারণে তোমার পড়াটা কমপ্লিট হতে পারেনি। চিন্তা করো না, এই ভিডিওর মাধ্যমে 5টি ট্রিক আমি তোমাদের বলে দেবো, যেটার ফলে পরীক্ষায় শুধুমাত্র তুমি পাস, শুধুমাত্র না, তুমি এর থেকে ভালো রেজাল্টও করে নিয়ে আসতে পারবে। আচ্ছা, প্রথমেই আমি বলে দিই, এই 5টি ট্রিক কিন্তু খুবই পাওয়ারফুল। খাতায় লিখে নাও বা ডায়েরিতে লিখে নাও। এই 5টি ট্রিক যদি ফলো করো, পরীক্ষাতে যদি তুমি অল্প পড়েও যাও, ভালো নাম্বার নিয়ে আসতে পারবে। সেগুলি কি? প্রথমেই আমাদের বেসিকটা জানতে হবে, যে ভালো গঠন করে একটা উত্তর লিখতে হয় আর সঠিক শব্দ দিয়ে লিখতে হয়। এবার তোমাদের ধরে নাও কোশ্চেন এসেছে কোনো এক কবিতা থেকে। কবিতা আর কবির নাম অবশ্যই লেখা উচিত সেখানে প্রথম লাইনে। কোনো একটা বাংলাতে কবিতা থেকে এসছে, তাহলে বা ইংলিশে এসছে কবিতা এবং কবির নাম। যদি কোনো গল্প হয়, লেখক এবং তার সঙ্গে গল্পের নাম, এটা প্রথম সেই লাইনের মধ্যে তুমি লিখে নিলে। এরপরে কি হলো, এটাতে তুমি 1 নম্বর পেয়ে গেলে। এটা যদি স্যার জিওগ্রাফি বা হিস্ট্রি থেকে আসে, তবে হিস্ট্রিতে সেই যে বিষয়টা এসেছে, ধরে নাও রামকৃষ্ণ অথবা স্বামী বিবেকানন্দকে নিয়ে এসেছিলে, তো তুমি স্বামী বিবেকানন্দের ব্যাপারে যেটা জানো সেটা লিখে দিলে প্রথম লাইনে। এটুকু তো সবাই জানে যে স্বামী বিবেকানন্দ বাংলার যুবকদের মধ্যে একজন অনুপ্রেরণার মূলক একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন, তাই না? এরকম একটা সুন্দর তুমি লাইন লিখে দিলে, তারপরে সেটাকে তুমি বানাতে পারবে। প্রথম লাইনটি এবং দ্বিতীয় লাইনটি একটু ভালো মতো লিখতে হবে। তাহলে প্রথম পয়েন্টটি কি, যে প্রথম অ্যান্সারের প্রথম লাইনটি সবসময় ভালো লেখার চেষ্টা করবে। যদি বাংলা ইংলিশ হয়, গল্পের নাম এবং কবিতার নাম দিয়ে দেবে। তারপরে সঠিক শব্দচয়ন। সঠিক শব্দচয়ন বলতে গেলে কি বোঝায়, যে শব্দগুলো ঠিকঠাক ইউজ করবে। সাপোজ আমরা যেমন সাধারণ ভাষাতে বলি যে আমি সেদিন ওখানে গিয়েছিলাম, এটার বদলে তুমি একটু যদি ভালো ভাষা ইউজ করতে পারো, যেমন সেদিন সেখানে আমি ভ্রমণে গিয়েছিলাম, এই যে ভ্রমণ কথাটা ইউজ করলে, এর ফলে কি হয়, কোশ্চেনের মানটা মানে অ্যান্সারের মানটা একটু বেড়ে যায়। তো এভাবে করে তোমার অ্যান্সারের মানটা তুমি বাড়ানোর চেষ্টা করবে। এবার তোমরা হচ্ছে, স্যার আমরা তো পুরোপুরি বানিয়ে লিখবো, তাহলে কি আমরা নাম্বার পাবো? অবশ্যই তোমরা নাম্বার পাবে। কি করতে হবে? প্রথমে যেগুলো তোমরা জানো, যেমন 50 থেকে 60%, মানে তোমরা যদি ধরে নাও কোশ্চিনে 50% শুধুমাত্র তোমরা জানো, তাহলে সেগুলো প্রথমের দিকে লিখবে। সেটা যদি শেষ থেকেও শুরু হচ্ছে, তবুও তোমরা সেটাকে প্রথমে লিখবে, কারণ তোমার কিন্তু সেগুলো লেখাগুলো খুবই ভালো হবে। আর ভুল করেও প্রথমে যেগুলো এসেছে বাধ্যতামূলকভাবে সেগুলো প্রথমে লিখতে হবে, এমন কোনো কিন্তু জোরাজোরি সেখানে নেই। আচ্ছা, অনেক স্টুডেন্টের এখানে হয়তো 10%ও হতে পারে, যে শুধুমাত্র 10% জানে, মানে ধরে নাও 20টা কোশ্চিন এসেছে, তার মধ্যে 2টো কোশ্চিনও পারবে। ওই 2টো কোশ্চিনকেই প্রথমে লিখো এবং নাম্বারিংটি ভালো করে করবে। যেমন ধরে নাও উপরে লেখা আছে সেকশন এ অথবা বিভাগ ক, সেটি লিখে তারপরে কোশ্চিনের নাম্বারটা দিবে। নাম্বারিং ঠিক না করলে যতই তুমি ট্রিক চালাও, কোনো নাম্বার কিন্তু তুমি পাবে না। তো নাম্বারিং ঠিক মতো করবে। তারপরে গ্রুপ বি। গ্রুপ বি বলতে গেলে যেই জিনিসগুলো তুমি অল্প অল্প জানো বা পাশের বন্ধু তোমাকে একটু একটু বলে দিয়েছে, সেটার ব্যাপারে তুমি গ্রুপ বিতে লেখো। মানে প্রথম 2টো পেজ 3টে পেজ যেগুলো ব্যাপার তুমি জানো সেগুলো লিখো, তারপর থেকে যেগুলো অল্প অল্প জানো বা বন্ধু হেল্প করে দিচ্ছে সেগুলো লেখো। তারপরে গ্রুপ সি। গ্রুপ সি মানে তুমি কোনো কোশ্চিন ছেড়ে আসবে না। আমার কথা কি, পরীক্ষাতে আনকমনও যদি আসে, কোনো কোশ্চিন যাতে তুমি ছেড়ে না আসো। স্যার আমরা তো জানি না সেটার ব্যাপারে, লিখবো কি করে? যেটা পড়ে গেছো অন্য টপিক হলেও ওটা লিখে দিয়ে চলে আসো। শুরুটা কি, ধরে নাও এমন একটা জিনিস রয়েছে যে যেটার ব্যাপারে তুমি জানোই না। ধরে নাও কোনো একটা কিছু বলা হয়েছে যে ভূগোলের মধ্যে নীহারিকা কি। এবার অনেকে জানে না নীহারিকা কি জিনিস। নীহারিকা দিয়ে তুমি লাইনটা শুরু করো। এভাবে লেখো যে নীহারিকা হলো ভৌগোলিক জগতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এভাবে করে তুমি শুরু করো। লিখতে তো পারছো। ধরে নাও চলে এসেছে কোনো একটা, ধরে নাও মাইটোকন্ড্রিয়া কি, এটা একটা বায়োলজি থেকে চলে আসছে তোমার মধ্যে, তুমি একদমই জানো না। ধরে নাও নিউট্রিশনে তুমি এটা দেখছো, একদমই জানো না, বা জীবনবিজ্ঞানে দেখছো, একদমই জানো না। মাইটোকন্ড্রিয়া কোথা থেকে এসেছে, জীবনবিজ্ঞান এটুকু তো জানবে। জীবনবিজ্ঞানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটি আমাদের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে কিন্তু এই জিনিসগুলো এভাবে লেখা যায় না, কিন্তু আমাদের টার্গেট কি, গ্রুপ সিতে আমি খাতা ভরবো। গ্রুপ সি আমি একদমই জানি না,
তবুও আমরা খাতা ভরবো, এটা হচ্ছে আমাদের টার্গেট। একটাও প্রশ্ন আমরা ছেড়ে আসবো না। এবার স্যার আমি যদি সেরকম করি তাহলে স্যার ম্যাডাম কি আমাকে নাম্বার দেবে, উল্টো রেগে যাবে না? বলছি স্যার ম্যাডাম একটুকু রাখবে না, উল্টো স্যার ম্যাডামের টার্গেট কি থাকে, একটা ছাত্র বা ছাত্রীকে পাশ করানো। যদি দেখা গেল এই দুটো গ্রুপ লিখেও তোমার পাস মার্কস উঠছে না, ঠিক আছে, এই দুটো গ্রুপ লিখেও তোমার যখন পাস মার্ক উঠছে না, কিন্তু তুমি সবগুলো লিখেছো, তো ওই টিচারটার কাছে একটা অপরচুনিটি থাকে, একটা সুযোগ থাকে যে সে এখানেও রাইট দিয়ে তোমাকে একটু নাম্বার দিয়ে দেওয়ার, যাতে পাসটুকু করাতে পারে। বিশ্বাস করো, সরকার থেকে শুরু করে টিচার যতজন আছে, শিক্ষক শিক্ষিকা, কেউ চায় না একটা ছেলে বা ছাত্রী একটা কেউ ফেল করুক। তো প্রথম টার্গেট আমাদের কি, যে ভালো মতো খাতাটাকে পূর্ণ করব, ঠিক আছে। তারপরে দেখি কি করার রয়েছে। তারপরে সময়টুকু কিন্তু ভালো মতো ঠিক করে চলতে হবে। 2 নম্বরের জন্য আমরা মনে রাখবা 1 নম্বর মানে হচ্ছে 2 মিনিট, একের জন্য কত পায় 2 মিনিট, তাহলে 4-এর জন্য কত পাবে 8 মিনিট, 2 দিয়ে গুণ করে দাও, তাই না? তাহলে 3-এর জন্য কত পাবে 6 মিনিট, 5-এর জন্য কত পাবে 10 মিনিট। এবার তোমরা কিন্তু হঠাৎ করে একটা বিশেষ পরীক্ষা দিতে যাচ্ছ, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, সেখানে কিন্তু টাইমটা বেঁধে দেওয়া থাকবে। সেখানে তুমি লিখতেই আছো, পরে গিয়ে দেখছো যে সবার শেষের দিকে যে সবার হয়ে গেছে, কিন্তু তোমার এখনো রচনা লেখা বাকি, অথবা কিছু একটা বাকি রয়েছে তোমার বড় কোশ্চেন। তখন তুমি কিন্তু ফেঁসে যাবে এবং সবাই অ্যাটেন্ড করে আসবে, তুমি করতে পারবে না। তাই মার্কস ডিভিশনটা জেনে রাখা ভালো, যে আমার এটা 5 নাম্বার রয়েছে, আমি 10 মিনিট নেব, খুব জোর হলে 11 মিনিট নেব, তার থেকে বেশি নেব না। না হলে কিন্তু আমার কাছে পরবর্তীতে সময় থাকবে না, সবাই লিখে দিয়ে আসবে আর আমি লিখতে পারবো না। এরপর অনেকে কি করে, এই ভুলটা সবাই করে, প্যারাগ্রাফের মতো লিখে দিয়ে চলে আসে। যারা একদম মানে নর্মাল স্টুডেন্ট, অ্যাভারেজ স্টুডেন্ট বা বিলো অ্যাভারেজ, যারা একদমই পড়াশোনার ব্যাপারে কিছু জানে না, তারা শুধুমাত্র পড়েছে, সাপোজ কিছু একটা তারা পড়ে গেছে মহাবিদ্রোহের ব্যাপারে, অথবা কোনো একটা পলিটিক্যাল সায়েন্সের ব্যাপারে সে পড়ে গেছে, বইয়ে টেক্সট বইয়ে এরকম লেখা আছে, এই লাইন বর্বর এইভাবে লেখা আছে, পরপর পরপর এইভাবে লেখা আছে, কিন্তু সেও ওইভাবে লিখে দিয়ে চলে আসলো। মেয়েটা বা ছেলেটা কিন্তু পড়েছে, কিন্তু নাম্বার পেল না। কারণ কি, সে একদম লাইনের পর লাইন 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 করতে করতে লিখে এসেছে। এরকম ভাবে নাম্বার পাবে না। ধরে নাও কোনো একটা টপিক এসেছে, ধরে নাও মহাবিদ্রোহ নিয়ে এসেছে, মহাবিদ্রোহ হয়েছিল 1857-তে, তুমি এটা জানো না। মহাবিদ্রোহ তুমি কি কোন পরীক্ষা দিচ্ছ, ইতিহাস পরীক্ষা। মহাবিদ্রোহ ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বিষয়, লিখতে পারবে? আমি একই লাইন কিন্তু সব জায়গায় ঢুকে দিচ্ছি, বুঝতে পারছো তো? তো এভাবে লিখে তুমি শুরু করলে, তারপর মহাবিদ্রোহ ভারতের স্বাধীনতায় অনেক বড় যোগদান করেছিল, এইভাবে করে তুমি লাইন সাজাতে গেলে, কিন্তু লিখবে তুমি এভাবে পয়েন্ট বানিয়ে, একটা মেজর পয়েন্ট দিলে মহাবিদ্রোহ, ওকে, তারপরে কি দিলে মহাবিদ্রোহের কারণ, ফলাফল, উপসংহার। উপসংহার মানে কি, আমার শেষে কি মনে হচ্ছে পুরোটা লেখার পরে তুমি লিখলে যে হ্যাঁ, এটি একটি ভারতবর্ষে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা লাভ করেছিল। তাহলে কি করলে, তুমি 4টা পয়েন্ট বানালে, 4-5টা পয়েন্ট বানিয়ে সেটাকে তুমি এত সুন্দর করে সাজিয়ে দিলে যে টিচার সেটাকে নাম্বার দিতে বাধ্য। বিশ্বাস করো, তুমি ভুল ভালো লিখে আসলে, তুমি যদি ভুলও লিখে আসো, টিচার তাও সেখানে 1 নাম্বার 2 নাম্বার দিতে বাধ্য হয়ে যাবে। এই যে আমি কথাটা বললাম, মহাবিদ্রোহ ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য একটি বিষয়, খারাপ বলেছি? এটা নাম্বার কাটা উচিত, এটাতে একদমই উচিত না, তাই না? এরকমই যখন তুমি লাইনের পর লাইন সাজাতে যাবে, আমি কিন্তু এই ভিডিওটি পুরোপুরি তাদের জন্য বানাচ্ছি যারা শারীরিক, মানসিক বা পারিবারিক কারণে পড়াশুনো করতে পারেনি। অনেক স্টুডেন্ট রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে, যাতে কিন্তু একটু হলেও কি একটু অনটন চলছে, অথবা তাদের একটু কোনো সমস্যা চলছে, অনেক স্টুডেন্ট আছে, তাদেরও তো পাস করার অধিকার আছে। তাদের জন্য এই ভিডিওটি পুরোপুরি। আর ভালো স্টুডেন্ট যারা, তারা অবশ্যই এই ভিডিও থেকে দূরে থাকো, ভালো মতো পড়াশোনা করো। যদি 2 নম্বরের প্রশ্ন থাকে, তবে খুব জোর আমরা 3টে পয়েন্ট দেবো, ভূমিকা, একটি মেজর পয়েন্ট বা 2টো মেজর পয়েন্ট, তারপরে উপসংহার। আর যদি সেটি 3 নম্বরে থাকে, তাহলে প্রথমে ভূমিকা দিলাম, তারপরে 2-3টা পয়েন্ট দিয়ে লাস্টে গুরুত্ব, ফলাফল অথবা উপসংহার দিয়ে শেষ করে দিলাম। এটাই হচ্ছে আমাদের নেক্সট টপিকের ট্রিক। ওকে,
এরপরে আরেকটি যেটি রয়েছে যে দেখো এখানে 5 নাম্বার যদি আসে, 5 নাম্বারে আমরা কি করব, ভূমিকা লিখবো 2টো লাইন। এবার অনেকে বলতে পারে স্যার আমরা ভূমিকা ব্যাপারটা, ভূমিকা মানে হচ্ছে যেই বিষয়টি এসেছে তার ব্যাপারে 2টি লাইন। স্যার আমরা তো বিষয়টার ব্যাপারে জানি অবধি না, আমরা তো বিষয়টার ব্যাপারে কোনো কিছুই জানি না, ভারতের সংবিধান নিয়ে কিছু একটা এসেছে পলিটিক্যাল সায়েন্সে, কিচ্ছু জানি না আমরা। ভারতের সংবিধানে এই ধারাটি কোনো একটা কোশ্চেন এসেছে, এই ধারাটি অনেক উল্লেখযোগ্য, এর ব্যাপারে নিচে বিশ্লেষিতভাবে লেখা হলো বা বিশ্লেষিত রূপে নিচে লেখা হলো। এভাবে করে তুমি শুরু করলে, ঠিক আছে। তারপরে পয়েন্ট এক দিয়ে সেই ধারার ব্যাপারে তুমি একটা পয়েন্ট বানিয়ে ধরে নাও করে একটা ধারা আছে, হ্যাঁ, 102, 122 এরকম ধারা থাকে, সেগুলো দিয়ে লিখে তারপরে তুমি শুরু করলে। এটি একটি উল্লেখযোগ্য ধারা, এটা আমাদের ভারতের আইনকে অনেক বেশি শক্তিশালী করে তোলে। 2 নাম্বার পয়েন্ট শুরু করলে, ঠিক আছে। এভাবে করে তুমি বানাতেই আছো। কটা পয়েন্ট দিতে হবে, যেহেতু আমাদের 5 নম্বরের জন্য অন্ততপক্ষে ভূমিকা একটা পয়েন্ট, মেজর পয়েন্ট 3টা আর উপসংহার একটা, এভাবে করে তুমি শেষ করে দাও। বিশ্বাস করো কিছুটা তো বানিয়ে লিখলে, কিছুটা তো চেষ্টা করলে, টিচার 5 নম্বরের মধ্যে 2 নম্বর দিতে বাধ্য, 2 নম্বর না হলেও 1.5 নম্বর দিতে বাধ্য, ঠিক আছে। কারণ তুমি এই যে এতগুলো লিখছো 3টে পয়েন্টের জন্য, তাকে তো 1 নম্বর দিতেই হবে, আর লাস্টের 2টো পয়েন্টের জন্য তিনি চেষ্টা করবেন হাফ নাম্বার দেওয়ার অথবা 1 নম্বর দেওয়ার। তো এটা পুরোপুরি তোমার ভাগ্যের ওপরে আর হাতের লেখার উপরে, যত পরিষ্কারভাবে লিখবে তত তোমার কিন্তু বেশি নাম্বার উঠবে, এটাই বলে রাখি। আর এরপরে চেষ্টা করবে কি, যেগুলো মেজর পয়েন্টস সাপোজ ধরে নাও যেই বিষয়ে তুমি লিখছো মহাবিদ্রোহ, যে তুমি লিখছো, যেখানে যেখানে মহাবিদ্রোহর কথাটি আসবে সেখানে তুমি একটা আন্ডারলাইন করে দেবে। সাপোজ এই যে আমাদের এই পেজের মধ্যে পরীক্ষা এই জিনিসটি, তো এর নিচে আমি আন্ডারলাইন করে দিলাম, ঠিক আছে। আর যেখানেই আমি দেখতে পাবো পরীক্ষা, তার নিচে আমি আন্ডারলাইন করে দেবো আমার অ্যান্সারের মধ্যে। তারপরে কি, ছোট ছোট হেডিংয়ে দাগ দাও, মানে ওই যে পয়েন্টগুলো বানাচ্ছি ছোট ছোট, সেগুলোতে আমরা দাগ দেবো নিচে, আর পয়েন্ট আকারে লিখলে আমাদের কিন্তু পুরোপুরি একদম ফুল নাম্বার মানে আমরা পাবোই। ওকে, ফুল নাম্বারটা আমি ভুল করে বললাম, মানে নাম্বার পাবোই, এটুকু আমি বলে রাখলাম। আরেকটা কি, যখন কিছু জানা নেই তখন কি বলছে যে তুমি যতটা পারো নিজের বুদ্ধিমত্তা এবং যতটা লজিক পারো সেটা খাটানোর চেষ্টা করো। মনে রাখবে এরপরে যেটা পয়েন্টে সেটা বলা হয়েছে, মনে রাখবে যে 10 মিনিট, এই যে শেষ 10 মিনিট দেখবে তুমি যে কোনো অ্যান্সার শিটে কোনো প্রশ্ন ছাড়া গেছে কি না, যদি ছাড়া যায় সেটাকে কমপ্লিট করার চেষ্টা করো। আমি বলে রাখছি একটা প্রশ্ন ছেড়ে আসা যাবে না, তাহলেই তোমার 40-এর মধ্যে বা 100-র মধ্যে কিন্তু 40-এর পরীক্ষা হলে, মানে উচ্চ মাধ্যমিক কথা বলছি, 40-এর পরীক্ষা হলে তুমি যদি সব অ্যাটেন্ড করে আসো 20-র উপরে মার্কস নিয়ে আসতে পারবে, পাস মার্কসের থেকে অনেক উঁচুতে নিয়ে আসতে পারবে মার্কস। আর যদি তোমাদের মাধ্যমিক পরীক্ষা হয় তাহলে 90-এ তোমরা 40 অথবা 50-এর উপরে মার্কস নিয়ে আসতে পারবে, মানে প্রায় আরেকটু চেষ্টা করলে ফার্স্ট ডিভিশন বা স্টার পেতেও তুমি পারো। তাহলে আমি বলছি এই পয়েন্টগুলো কিন্তু একদম ভালো মতো তুমি ফলো করবে, আর ফলো করে যে জিনিসগুলো একদম সতর্কভাবে তুমি একদমই অ্যাভয়েড করবে, সেগুলো হচ্ছে সবার প্রথমে কোনো নকল করতে যাবে না। কারণ যদি একটা এক্সামিনার, যদি যিনি গার্ড দিচ্ছেন তিনি যদি অনেক বেশি স্ট্রিক্ট হন তাহলে কিন্তু ফেল করিয়ে দেবেন। কারণ তিনি খাতাতে কিন্তু একটু লিখে রাখবেন যে নকল করছিল -15 বা -5 এরকম কিছু লিখে রাখলে টিচার কিন্তু পরে গিয়ে খাতাটা ক্যান্সেলও করে দিতে পারে অথবা মাইনাসও করে দিতে পারে। এলোমেলো অস্পষ্ট লেখা একদমই লিখবে না, ফাঁকা ফাঁকা করে লিখবে, যতগুলো পেজ চাইবে ততগুলো পেজ তোমাকে দেওয়া হবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ডকে তুমি টাকা দিয়েছো যখন তুমি রেজিস্ট্রেশন করিয়েছিলে, পেজের টাকা দেওয়া হয়ে গেছে, তোমার 100টা পেজ লাগলে 100টা পেজও দেওয়া হবে, কিন্তু ফাঁকা ফাঁকা করে লিখবে। ওকে, আর একটা প্রশ্নে কখনোই আটকে থাকবে না। তোমার যখন মনে হচ্ছে যে এই প্রশ্নটা একটু বেশি কঠিন, আমি লিখতে পারছি না, এটা একদমই জানি না কি জিনিস, ওটাকে লাস্টে লিখো। আগের যেই কোশ্চেনগুলো একটু হলেও পারবে সেগুলোকে লেখা শুরু করে দাও। একটা কোশ্চেনে অঙ্ক হোক বা বিজ্ঞান হোক, যাই হোক না কেন, যদি মনে হয় কঠিন এসেছে ওটা লাস্টের দিকে অ্যাটেন্ড করার চেষ্টা করো। কারণ সময় ধরে কিন্তু পরীক্ষা নেওয়া হয়, আমি তোমাদেরকে একদম সরাসরি সময়টাও বুঝিয়ে দিলাম, ঠিক আছে।
তাহলে শেষের দিকে আমরা কি দেখলাম? শেষের দিকে আমরা দেখলাম যে আমরা যেটা আগে জানবো গ্রুপ এতে ওটা আগে লিখবো, মানে প্রথম পেজগুলোতে। গ্রুপ বিতে যেগুলো অল্প অল্প জানি বা বন্ধু বান্ধব হেল্প করছে সেগুলো লিখবো। গ্রুপ সিতে যেগুলো একদমই জানি না সেগুলো পুরো বানিয়ে লিখবো। তারপরে নাম্বারগুলো আমি বুঝিয়ে দিলাম। তারপরে কি, যে তোমাদের ভূমিকা এইভাবে করে ভাগ ভাগ করে লিখতে হবে। তারপরে কি বললাম, যেগুলো মেন ওয়ার্ড সেগুলো আন্ডারলাইন করবে। আর সব থেকে লাস্টে যেটা বললাম, যে দেখবে কোনো কিছু ফাঁকা, কোনো কিছু ছাড়া গেল না, তো ছাড়া যাবে না একটাও প্রশ্ন, ঠিক আছে? এই যদি রুলসগুলো তুমি একটু ফলো করে নাও, তুমি পরীক্ষার জন্য যদি না পড়েও থাকো, অনেকের শারীরিক অসুস্থতার কারণে হয়ে থাকে, তুমি তাও পাস করে আসবে, ভালো নাম্বারও নিয়ে আসবে। এবং তোমার যখন পরীক্ষার রেজাল্ট পাবে, তুমি নিশ্চয়ই এই ভিডিওটাকে থ্যাংক ইউ জানাবে। সি ইউ সুন গাইস।